আসসালামু আলাইকুম। আমি ডাক্তার সাদিকুল ইসলাম তালুকদার। আজকের পর্বে ইনফ্লামেশন টিউটোরিয়াল ক্লাস অন প্যাথোলজি ফর 4th ইয়ার এমবিবিএস স্টুডেন্ট। আমি বাংলা এবং ইংরেজি মিশিয়ে সহজে তোমাদেরকে বোধগম্য করার জন্য আমি ছোট ছোট ভিডিও তৈরি করি তোমাদেরকে শেখার জন্য। তো তোমরা জানো যে আমি এখন সরকারি চাকরি থেকে অবসরে আছি। ময়মনসিংহ মেডিকেল কলেজের প্যাথোলজি বিভাগের প্রধান ছিলাম এবং আমি 28 বছর শিক্ষকতা করেছি প্যাথোলজিতে। তো এখন অবসরে থাকাতে আমি তোমাদের জন্য তোমাদের সাথে কন্ট্যাক্টে থাকার জন্যই আমি এই ছোটো ছোটো ভিডিও টিউটোরিয়াল ভিডিও আমি আপলোড করি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে। তো তোমরা অনেকেই বলো উপকৃত হই, তাই আমি এই কাজটা করি। তো আজকে হবে অ্যাকুট ইনফ্লামেশনের সম্বন্ধে আইডিয়া। তো অ্যাকুট ইনফ্লামেশনের 3টা কম্পোনেন্ট থাকে সাধারণত। একটা হলো যে অল্টারেশন ইন ভাস্কুলার ক্যালিবার দ্যাট লিডিং টু ইনক্রিজ ইন ব্লাড ফ্লো। ব্লাড ফ্লো ইনক্রিজ হবে কিভাবে? ব্লাড ভেসেলের যে ক্যালিবার আছে, ক্যালিবার জিনিসটা আমি এই যে হাতে বোঝাচ্ছি, এইটা কিন্তু একটা ব্লাড ভেসেল। তো এটা যদি আমি এইরকম মোটা করি, তাহলে ক্যালিবার মোটা হইল। তাহলে এই ক্যালিবারের অল্টারেশন হয়, যার জন্য ব্লাড ফ্লোটা ইনক্রিজ হয়। এবং 2 নম্বর হলো স্ট্রাকচারাল চেঞ্জেস ইন দি মাইক্রোভাস্কুলার। ক্যাপিলারিতে স্ট্রাকচারের কিছু চেঞ্জ হয় দ্যাট পারমিট প্লাজমা প্রোটিন অ্যান্ড লিকোসাইট টু লিভ দি সার্কুলেশন। ওই যে মাইক্রোভাস্কুলারের যে চেঞ্জ হয়, সে চেঞ্জের কারণে প্লাজমা প্রোটিন বের হয়ে যায় ব্লাড ভেসেল থেকে, ইনজুরিয়াস স্টিমুলেট যেদিকে হচ্ছে ওদিকে। আর লিকোসাইটও মাইগ্রেশন করে, লিকোসাইট। 3 নম্বর হলো ইমিগ্রেশন অফ লিকোসাইট ফ্রম মাইক্রোভাস্কুলার অ্যান্ড দেয়ার অ্যাকুমুলেশন ইন দি ফোকাস অফ ইনজুরি। তাহলে ইমিগ্রেশন হইয়া ওখানে অ্যাকুমুলেশন হয়। ওই যে ইনজুরি যেখানে হচ্ছে, লিকোসাইটগুলো ওখানে অ্যাকুমুলেশন হয়। এখন ইনফ্লামেশন পড়তে গেলে আমাদের কিছু কিছু টার্ম আসবে, সেই টার্মগুলা কি তার একটু ব্যাখ্যা দিয়ে নিচ্ছি। যেমন একটা আছে এক্সুডেশন। তো এক্সুডেশন কি? এক্সুডেশন হলো যে দি এসকেপ অফ ফ্লুইড, প্রোটিনস and blood cells from the vascular system into the interstitial tissue or body cavity is known as exudation. ব্লাড ভেসেল থেকে ফ্লুইড, প্রোটিন এবং ব্লাড সেলগুলো যদি বের হয়ে যায় ইন্টারস্টিশিয়াল টিস্যুতে অথবা বডি ক্যাভিটি, তাহলে তাকে বলা হয় এক্সুডেশন। তারপরে আছে আরেকটা টার্ম এক্সুডেট। Exudate is an exudate is an inflammatory extravascular fluid. Exudate is an inflammatory extravascular fluid that has a high protein content but high protein concentration, mass cellular debris and a specific gravity above 1.020. তো এক্সুডেটটা হলো এক্সট্রা ভাস্কুলার ফ্লুইড, যার মধ্যে সাধারণের চেয়ে বেশি প্রোটিন আছে, সেলুলার ডেব্রিজ আছে এবং তার স্পেসিফিক গ্রেভিটি বেশি। সাধারণ এক্সট্রা ভাস্কুলার যে ফ্লুইড থাকে সেই ফ্লুইডের চেয়েও ঘন সে, যেহেতু ডেব্রিস আছে, প্রোটিন আছে তাই। আর একটা আছে ট্রানজুডেট। ট্রানজুডেট হলো এ ট্রানজুডেট ইজ এ ফ্লুইড উইথ লো প্রোটিন কন্টেন্ট। তার উল্টা, প্রোটিন থাকবে কম। আরেকটা হবে
a specific gravity of less than 1.012, স্পেসিফিক গ্রেভিটি কম থাকবে 1.012 এর নিচে থাকবে। তো প্রোটিন কম থাকবে আর স্পেসিফিক গ্রেভিটিও কম থাকবে। আরেকটা আছে ইডিমা। ইডিমা an excess of fluid in interstitial space or serous cavity। তাহলে ইনক্রিজ, নর্মালি হালকা কিছু ফ্লুইড থাকবে, তাহলে এক্সেস যখন হবে, এক্সেস অফ ফ্লুইড ইন ইন্টারস্টিশিয়াল স্পেস অর সিরাস ক্যাভিটি। আরেকটা আছে পাস, আমরা বাংলায় কিন্তু পুজ বলি, পাসকে পুজ। পুজ তো ফোড়া হইলে হয়, দেখছো তোমরা। তো পাস ইজ ইনফ্লামেটরি এক্সুডেট। এক্সুডেট আগেই বলছি কি জিনিস। তার মধ্যে যদি রিচ ইন এ লিকোসাইট মোস্টলি নিউট্রোফিল, ডেড নিউট্রোফিল, যে পাঁচটা হলো এক্সুডেট, কিন্তু তার মধ্যে যদি প্রচুর পরিমাণে লিকোসাইট নিউট্রোফিল থাকে, বিশেষ করে ডেড নিউট্রোফিল অ্যান্ড প্যারেনকাইমাল সেল ডেব্রিস থাকে, তাহলে তাকে পাস বলে। ফ্লুইডটা ঘোলা না, পরিষ্কার, ওইটা হলো শুধু এক্সুডেট। যখন এর মধ্যে সেল ডেব্রিস থাকবে এবং প্রচুর লিকোসাইট থাকবে নিউট্রোফিল, তাহলে এটার নাম হয়ে গেল পাস। বুঝতে পারলাম? এখন দুইটার মধ্যে কি পার্থক্য তোমরা এখন করে নাও, যা যা বললাম। এরপর আসতেছে রেসপন্স ইন অ্যাকুট ইনফ্লামেশন। তো অ্যাকুট ইনফ্লামেশনে বলছিলাম এর আগে ভাস্কুলার রেসপন্স হয় আর সেলুলার রেসপন্স হয়। তো ভাস্কুলার রেসপন্সের আবার দুইটা কম্পোনেন্ট, একটা আছে চেঞ্জেস ইন ভাস্কুলার ফ্লো অ্যান্ড ক্যালিবার, আর একটা চেঞ্জেস ইন ভাস্কুলার এন্ডোথেলিয়াম। ক্যালিবারের চেঞ্জ হয় আর এন্ডোথেলিয়ামের চেঞ্জ হয়, এটা ভাস্কুলার সেলুলার রেসপন্স কি পরে আসতেছে। চেঞ্জেস ইন ভাস্কুলার ফ্লো অ্যান্ড ক্যালিবারে আছে, প্রথমে আছে যে ট্রানজিয়েন্ট ভ্যাসোকনস্ট্রিকশন followed by vasodilatation resulting increased blood flow causing heat and redness। তাহলে প্রথম কি হবে, ট্রানজিয়েন্ট ভ্যাসোকনস্ট্রিকশন, সবসময় না, যখন একটা আঘাতজনিত কারণে ওই ইনফ্লামেশন হবে। ধরো একটা আঘাত করা হলো, এইখানে একটা ব্যাট মারলো শিক্ষক ছাত্রদেরকে, আগে মারতো এখন মারে না, এখন ঝগড়া করেও করতে পারে, মারামারি করেও করতে পারে। দেখা যাবে, দেখবা যে সাথে সাথে ওই জায়গাটা ফ্যাকাশে হয়ে গেছে বা সাদা হয়ে গেছে। এর অর্থ হলো সাদা কখন হয়, যখন ব্লাড থাকে না তখন সাদা হয়, আবার যখন ব্লাড বেশি আসে তখন রেড হয়। তাহলে প্রথমেই যখন আঘাতটা দেওয়া হয় তখন সাদা হয় কেন? এটা হলো ট্রানজিয়েন্ট, মানে অল্পক্ষণের জন্য, অল্প মুহূর্তের জন্য এটা সাদা হয়, তখন ভ্যাসোকনস্ট্রিকশন হয়। তারপরে বলছে ফলোড বাই ডাইলেটেশন, তারপর আস্তে আস্তে ব্লাড ভেসেল ডাইলেট হতে থাকে, তখন রেড হয়, ব্লাড তো রেড হয়, এবং ওখানে এই ব্লাড ফ্লো বেড়ে গেলে ওখানে ইয়ে হয়, রেডনেস হয়, আর হইলো হিট হয়, গরম হয় এটা জায়গাটা। এটা যে ট্রানজিয়েন্ট, প্রথমেই বাড়ি খাওয়ার সাথে সাথে ওই জায়গাটা ভ্যাসোকনস্ট্রিকশনে চিপসা যাবে। এরপরে আস্তে আস্তে কি হয়, স্লোয়িং অফ ব্লাড সার্কুলেশন। যখন ব্লাড ভেসেল ভ্যাসোডাইলেটেশন হবে, ব্লাড ভেসেলটা যখন ডাইলেটেশন হয়ে যায়, তখন ওই যে স্পিডে ব্লাড আসে ওই স্পিডটা আর থাকে না, তখন স্লো হয়ে যায়। ধরো যে একটা নদীর পাহাড়ের ঝর্ণা থেকে উৎপত্তি হয়ে সাগরের দিকে যাচ্ছে, তো যখন পাহাড় থেকে ওই নদীর পানিটা আসে তখন খুব বেগে কিন্তু আসে, জলপ্রপাতের মতো হয়ে আসে। তারপরে যখন সরু নদী দিয়ে চলে যায়, এটা খুবই স্পিডে যায় আর কি। তারপরে যখন সে এই সমতল এলাকায় আসে, তখন নদীটা আরো প্রশস্ত হয়, ওই যে ডাইলেট হয় কি, এই নদীটাকে তুমি
ব্লাড ভেসেলের সাথে তুলনা করো, তাহলে এটাকে ডাইলেট হয়ে গেল তখন দেখবা নদীর স্রোত কমে যায়, আর উপর যত উজানে যাবে নদীর স্রোত তত বেশি। এখানেও তাই ব্লাড ভেসেলও ডাইলেটেশন হয়ে যায়, তখন নদীর স্রোত মানে স্পিডটা কমে যায়। তারপরে কি হয়, ইনক্রিজড, এই যে ব্লাড স্লো হয়ে যায়, এরপরে আউটপোরিং প্রোটিন রিচ ফ্লুইড ইনটু দি এক্সট্রাভাস্কুলার স্পেস, আউটপোরিং হয়, বের হয়ে যায়, and resulting red cell concentration in the small vessels, reflecting the presence of dilated blood vessels packed with red cell. ফ্লুইড বের হয়ে গেছে, প্রোটিন বের হয়ে গেছে, রেড সেল কিন্তু বের হয় নাই। তখন দেখা যাচ্ছে স্মল ব্লাড ভেসেল আমি সেকশন করি, শুধু আরবিসি প্যাকড হয়ে থাকে, এই অবস্থাকে বলা হয় স্টেসিস। প্রোটিন বের হয়ে গেছে, পানি বের হয়ে গেছে, ব্লাড ভেসেলের ভিতরে শুধু রেড সেল আর রেড সেল, এই অবস্থায় কাটলে দেখা যাবে প্যাকড অফ রেড সেল স্মল ব্লাড ভেসেলে, এটাকে বলা হয় স্টেসিস। এরপর কি হয়, পেরিফেরাল ওরিয়েন্টেশন অফ লিউকোসাইট, প্রিন্সিপালি নিউট্রোফিল। তো ধরো এই একটা নদীতে অল্প কিছু কচুরিপানা ভেসে আসতেছে উজান থেকে, তাহলে যখন বেশি স্রোত থাকবে তখন কিন্তু নদীর মাঝখান দিয়ে এই কচুরিপানাগুলি ভেসে যাবে আর কি। কিন্তু যখন স্লো হয়ে গেল, যেখানে এসে স্রোতটা স্লো হয়ে গেল, সেখানে এসে করবে কি, এটা আস্তে আস্তে ছড়িয়ে আস্তে আস্তে নদীর কিনারার দিকে আসবে। খেয়াল করো, যখন স্পিড বেশি ছিল তখন ওর মাঝখানটা দিত, কচুরিপানা মাঝখান দিত, যখন স্লো হয়ে গেল তখন এটা কিনারায় আসবে। এরকম এই যে লিউকোসাইট যেগুলি যখন স্পিডে ব্লাড প্রবাহিত হয় তখন মাঝখান দিয়ে প্রবাহিত হয় লুমেনের। আবার যেখানে যে ডাইলেট হয়ে গেল ব্লাড ভেসেল, সেখানে স্লো হয়ে গেল, ওই কচুরিপানার মতো সে কিনারায় আসবে, মার্জিনে আসবে, মার্জিনেশন, এটাকে বলে মার্জিনেশন, মার্জিনে আসবে। তারপরে কি এন্ডোথেলিয়াম কি করে, লিউকোসাইট দেন স্টিক টু দি এন্ডোথেলিয়াম, আইসা এন্ডোথেলিয়ামের স্পর্শে আসে, ওখানে লেগে যায়, and migrate through the muscular wall into the interstitial space, ওই কিনারায় এসে ফাঁক ফোকর দিয়ে বের হয়ে যায়। এটা পরে আস্তে আস্তে কীভাবে বের হয়ে যায় সেটা। তাহলে এই ঘটনাটা হয় এই ব্লাড ভেসেলে। এখন ইনক্রিজ ভাস্কুলার পারমিটিভিটি, তাহলে যে বললাম যে এই যে বেশি বের হওয়ার মতো অবস্থার সৃষ্টি করে, সেটা কিভাবে করে, ইনক্রিজ ভাস্কুলার পারমিটিভিটি লিডিং টু এসকেপ অফ প্রোটিন রিচ ফ্লুইড, দ্যাট ইজ এক্সুডেট ইনটু দি ইন্টারস্টিশিয়াল স্পেস ইজ দি হলমার্ক অফ অ্যাকুট ইনফ্লামেশন। ক্রনিক ইনফ্লামেশন কিন্তু এত এক্সুডেট হয় না, এটাই হলো অ্যাকুট ইনফ্লামেশন হলমার্ক। তাহলে এই যে কিভাবে গ্যাপ তৈরি হয়, যে বেশি যে বের হবে, এটার জন্য একটা গ্যাপ তৈরি হইতে হবে। কিভাবে হইতে হয়, এন্ডোথেলিয়াল সেল কন্ট্রাকশন হয়ে, এন্ডোথেলিয়াল সেল তো এরকম রিংয়ের মতো হয়ে থাকে ব্লাড ভেসে, তখন যখন কন্ট্রাকশন হবে তখন এই যে গ্যাপ বাড়বে, এই যে এটা এলে গ্যাপ, দুইটা এন্ডে গ্যাপ বাড়বে। এন্ডোথেলিয়াল সেল যখন এই যে কন্ট্রাকশন হইলো, এরকম ফাঁক হইলো। আবার এন্ডোথেলিয়াল সেল, এটা একটা আছে কন্ট্রাকশন, আরেকটা আছে রিট্রাকশন, মানে পিছিয়ে আসবে, মাথাটা পিছিয়ে আসবে, এন্ডগুলা এরকম পিছিয়ে আসবে, এটা একটা হলো রিট্রাকশন, আরেকটা আছে কন্ট্রাকশন, রিট্রাকশন, এন্ডোথেলিয়াল রিট্রাকশন, আর ডাইরেক্ট এন্ডোথেলিয়াল ইনজুরি,
ইনজুরিয়াস স্টিমুলাই এন্ডোথেলিয়াল সেলকে ইনজুরি করে, এই জন্য হয়। আর হলো লিউকোসাইট মেডিয়েটেড এন্ডোথেলিয়াল সেল ইনজুরি, লিউকোসাইট এন্ডোথেলিয়াল সেলকে ইনজুরি করে। আর হলো ইনক্রিজ ট্রান্সসাইটোসিস, এন্ডোথেলিয়াল সেলের ভিতর দিয়েই এই এগুলি ম্যাটেরিয়ালগুলো বাইরে চলে যায়। আরেকটা আছে লিকেজ ফ্রম নিউ ব্লাড ভেসেল, নিউ ব্লাড ভেসেল যেগুলো ফর্ম করে সেগুলো তো ভালোভাবে কনস্ট্রাকশন হয়ে সারে না, ওই ফাঁক ফোকরটা বেরিয়ে যায়। তাহলে যদি কেউ জিজ্ঞেস করে যে ইনক্রিজ পারমেবিলিটি কীভাবে বাড়ে, একটা হলো এন্ডোথেলিয়াল সেল কন্ট্রাকশন, এন্ডোথেলিয়াল সেল রিট্রাকশন, তারপরে লিউকোসাইট মেডিয়েটেড এন্ডোথেলিয়াল সেল ইনজুরি, আরেকটা আছে ট্রান্সসাইটোসিস, আরেকটা আছে এই কী হচ্ছে লিকিং ফ্রম নিউ ব্লাড ভেসেলস। তো এরপরে আসতেছে সেলুলার ইভেন্ট। তো সেলুলার ইভেন্টের জন্য আমি পরবর্তী পর্বে আমি ডিসকাস করব। এই পর্যন্ত তাই আজকে পর্যন্ত রাখলাম। ব্লাড ভেসেলের যে চেঞ্জটা হয় সেটা, আর আগামী পর্বে হবে সেলুলার ইভেন্ট। সেলুলার ইভেন্টটা বেশ কমপ্লেক্স আছে, একটু আস্তে আস্তে বুঝি করবো আমরা, ঠিক আছে? তো যারা তোমরা দেখলে ফোর্থ ইয়ারের স্টুডেন্টের জন্য আমার এই ভিডিও, তোমরা এই যারা আবার পোস্ট গ্রাজুয়েট ভর্তি হওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য কিন্তু কাজে লাগবে। তো তাদের কাছে তোমরা একটু শেয়ার বাটনে ক্লিক করে শেয়ার করে দাও তাদেরকে, যারা তোমাদের চেনো, অথবা তোমাদের গ্রুপে শেয়ার করে দাও। তাহলে এই জিনিসটা বেশি প্রচার হবে এবং উপকৃত হবে অনেকেই। আমি কিন্তু খুব সহজ করে বুঝিয়ে দিচ্ছি, বাংলা ইংরেজি মিশিয়ে, বিশেষ করে আমাদের বাংলাভাষী স্টুডেন্টের জন্য আমার এই ভিডিও। তো ধন্যবাদ, শেষ করছি। আল্লাহ হাফেজ।